এইবার বাবা তো ওই ধুনো পড়ে ফুঁক দিচ্ছে। হ্যাঁ, তখন ধুনো পড়ে যখন ফুঁক দিচ্ছে তখন তো ও বাবা রে, আমি গেলাম রে, আমি চলে যাব রে। এইবার তো কলসিটা দাঁতে কামড়ে ধরলো, ধরে পর অমনি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। যেন কত ক্ষমতা এদের গায়ে। আশা করি বন্ধুরা ভালো আছেন। সুন্দরবনের ভূতের গল্পের মধ্যে আরেকটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। গোসবা দ্বীপের মোহাম্মদ আমির আলী গাজী, তিনি কিনা জঙ্গলগামী ছিলেন। তার 3 সন্তান, বর্তমানে এখানে বড় ছেলে থাকে, বড় ছেলের পরিবার নিয়ে। আর বড় ছেলের বৌমা, তাই তো? কেমন আছেন? ভালো আছি। আর চাচা কোথায় গিয়েছে? পায়েতে লেগেছে, ক্যানিং এ গেছে, তাই তো, ডাক্তার দেখাতে। আচ্ছা, তো আপনারা ভালো আছেন তো? আপনারা জানেন শ্বশুরমশাই জঙ্গলে যেতেন? দাদা শ্বশুর? দাদা শ্বশুর আমরা জানি না, আপনারা শুনেছেন? আমরা শুনেছি। ওই তো আর বিশেষ করে শ্বশুর, এরা জানে। ছোট ছেলে, তাই তো? আপনার নাম? লুৎফর গাজী। লুৎফর গাজী। তাহলে বাবা যে জঙ্গলে যেত, চলুন আপনাদের বাড়িতে যাই, সেই বিষয়গুলোকে সমস্ত। আমার মেজো ভাই মানে ও সবসময় আব্বার সাথে জঙ্গলে করতো, তো সব কিছু বিষয় উনি জানেন। আচ্ছা আচ্ছা, সমস্ত বিষয়ে ওনার অভিজ্ঞতাটা আছে, বাবার সাথে জঙ্গলে যেত। হ্যাঁ, আর আমরা একটু পরিচয় করিয়ে দিই, এদিকে ছোট ছেলের বাড়ি, যারা কিনা সর্বসময়ে আমার বাড়িতে থাকতো আমার আব্বা। আচ্ছা, বাবা আপনার বাড়িতে শেষ সময়ে থাকতেন। হ্যাঁ, এইটা আপনার বাড়ি? এই অনেক ঘটনার সাক্ষী। সেই লাঠি পাওয়া যাবে না, তাই তো? ওটা মেজো ভাইয়ের কাছেই যেতে হবে, তাই তো? আর এই পরিবারেই থাকতেন ভদ্রলোক। শেষ সময়ে শেষ সময়ে তিনি এই পরিবারেই থাকতেন, আর এনারাই দেখভাল করেছেন। আর আমরা এই মুহূর্তে যাব মেজো ছেলের কাছে, বিশেষ করে তিনি বাবার সাথে জঙ্গলে যেতেন। মেজো ছেলের বাড়ি এখানে আছে। এই মুহূর্তে আমরা এসে গেছি মেজো ছেলের বাড়িতে। কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, তাহলে কোথায় বসবো? বসে গল্পটা শোনা যাক। সব কথা শুনতে গেলে যে ঝামেলা ঘটে, ওসব শুনতে হয়। ওই একটা কথা বলবো, একটা কথা বলবে। হ্যাঁ, সকলেই আগ্রহী এই বিষয়ে, তার কারণ ওনারা বলছিলেন যে আপনি বাবার সাথে জঙ্গলে যেতেন এবং আপনি অনেক সময়টাই বাবার সাথে কাটিয়েছেন, সমস্ত বিষয় জানেন। আর আমরা চলে এসেছি। তোমার নাম কি? রবিউল গাজী। রবিউল গাজী। আচ্ছা চাচা, এখানে বসে যান। চাচা, আপনার বয়স কত বলুন? 65 বছর বয়স। তাহলে বাবার সাথে কোন সময় থেকে জঙ্গলে যেতেন? আমি যেতাম তখন আমার বয়স 40 এরকম হবে, 35-40। 35-40 বছর থেকে বাবার সাথে জঙ্গলে যেতেন। হ্যাঁ, আমরা বাঘের লাঠির গল্প আপনার কাছ থেকে শুনেছি। আপনার বাবা এই লাঠি দ্বারা বাঘকে বসিয়ে রেখে জঙ্গল করেছেন। সেই সমস্ত বিষয়ের সাথে আমরা বিশেষ করে আজকের যে ভূতের একটা বিষয় ছিল, যেটা আপনার বাবা জঙ্গলে যে প্রচুর ভূতের উপদ্রবের মধ্যে পড়েছেন, তিনি কিভাবে তার সঙ্গীদেরকে বাঁচিয়ে এনেছেন এবং কিভাবে তারা জঙ্গল করেছেন, সেই বিষয়ে আপনি কি জানেন, সেই বিষয়কে আমরা জানতে এসেছি। এখন ভূতের ব্যবহার হচ্ছে কি জানেন,
অনেক লোক তো জঙ্গলে পড়েছে, জঙ্গলে বাঘের হাতে মরেছে। আচ্ছা। তাদের আত্মাটা তো ওই জঙ্গলে তো উড়ে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন রূপ ধরে, বিভিন্ন রূপ ধরে। হ্যাঁ। কেউ বাঘের রূপ ধরেছে, কেউ মুখের রূপ ধরেছে, এইসব নানায়িত রূপ ধরে। তা আমরা জঙ্গল করছি, দেখতে পাচ্ছি যে কারা যেন কথা বলছে, জঙ্গলের মধ্যে কারা যেন কথা বলছে। হুম। কিন্তু আমরা যত আগিয়ে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না। তখন মনে করছি কি ব্যাপারটা। আচ্ছা। পর 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 যত আগিয়ে যাচ্ছি তত দেখছি যে মানুষের মতো কথা বলছে, হুম। অতএব কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না। সব পুরুষ মানুষের গলা। হ্যাঁ, এইবার আমি মনটা এদিক ওদিক করছি যে মানুষ দেখতে পাচ্ছি না, কি ব্যাপার। তারপর যেতে যেতে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে, হুম। তার ওই পায়ের খোঁজেতে হুম। জল গড়িয়ে এসে পড়তেছে, আচ্ছা। জল গড়িয়ে এসে পড়তেছে। তা আমরা বলি তো এই তো বাঘ তো হেঁটে যাচ্ছে আমার সামনে দিয়ে, হুম। অথচ কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না। হুম। বাবা বলছে ও তুমি চলো, ও কোনো ব্যাপার না, তুমি চলো তো, হুম। কোনো ভয় ভিত্তি লাগবে না, তুমি চলো। হুম। বেশ ভালো, আমরা গেলাম, গিয়ে সামনে দেখি একটা চাক, বিশাল চাক। হুম। সেই চাকটাকে ধোঁয়া দিলাম, দিয়ে পোকা উড়িয়ে দিলাম, হুম। দিয়ে তিনজনে ভাঙলাম। হুম। একজনে ধোঁয়া ধরতে হয়, হুম। একজনে ওই কাটতে হয়, একজনে ওই দাঁড়িয়ে আছে। এইভাবে মধুটাকে ভাঙা হলো। হুম। ভেঙে বেশ কিছু দূর যাচ্ছি, তখন দেখছি যে ওধারে একটা পার্টি উঠেছে। আমরা ছিলাম মুসলিম পার্টি, হুম। তারা ওই হিন্দু লোক, হুম। তারা ওই মা মা করে জঙ্গল বন্ধ করছে। আচ্ছা। তখন আমরা, জঙ্গল বন্ধ করছে মানে? ওরা ওই মন্ত্রের শেষে মা 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 করে ওরা একটা খুব কথা বলে। হুম। হ্যাঁ, তখন আমরা বলি ও ধারে তো লোক উঠেছে, তাহলে আমরা এদিক থেকে এইভাবে আমরা যাই, ওরা এদিকে থাকবে, আমরা এদিক দিয়ে যাব হুম। বলে আমরা তো গেলাম, সেইভাবে গেলাম। তারপরে দেখছি যে আর কোনো সাড়া শব্দ, কোনো কিচ্ছু নেই। এইবার দুপুরে বাড়ি নৌকায় আসলাম, নৌকায় এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে বৈকালে ফের আমরা উঠলাম। উঠতে ওটা কোন জঙ্গল ছিল? ওটা ছিল আমাদের তোমার এই সুন্দরবনের মধ্যে, তবে মায়াদ্বীপ ছাড়িয়ে আরও একটু দূরে চলে গেছিলাম আমরা, গভীর জঙ্গল। গভীর জঙ্গলে। আমরা একটু দূরে জঙ্গল করতাম, আচ্ছা। নিকটে আমরা থাকতাম না। আচ্ছা। চাকগুলো বড় বড় পেতাম। আচ্ছা। আচ্ছা। এইবার তারপরে তো ওই যেতে যেতে সব ভাত টাত খেলাম, খেয়ে একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে উঠে আমরা গেলাম, দিয়ে ওদিনে 4-5খানা ওখানে মধু কাটলাম। আচ্ছা। মধু কেটে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে। তখন ওই জঙ্গলের মধ্যে চটপট 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 করে এধার থেকে ছুটে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ছুটে ওদিকে যাচ্ছে। বাবা বলছে তোরা ছোটাছুটি কর আর খেলা কর, যাই কর কর। হ্যাঁ। তা আমরা তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো নৌকোর ধারে এসে গেছি। হ্যাঁ। হ্যাঁ। তা তোরা ছোটাছুটি কর, এবার আমরা জঙ্গল ছেড়ে দিলাম আচ্ছা। বলে বাবা তো আমাদেরকে, আমরা 9 জন গেছিলাম, হ্যাঁ। চলে আসলো। মানে ওটার সময় ওটা বলে উঠতে হয় যে আমরা জঙ্গল ছেড়ে দিলাম। হ্যাঁ, জঙ্গল ছেড়ে দিলাম। আমাদের গুণিন ছিল বাবা। হ্যাঁ। বাবা তখন বলছে আমি তো জঙ্গল ছেড়ে দিলাম, তোরা এবার ছোটাছুটি কর, যা পারিস কর। আচ্ছা। বলে আমরা উঠে চলে আসলাম। এইবারকার তার পরের দিনকার জঙ্গলে উঠেছি, উঠতে আমরা 9 জন লোক, একজন নৌকায় থাকে, 3 জন করে ছাটাই থাকি আমরা। ছাটাই মানে?
তিনজন করে লাইনে থাকি। আচ্ছা। একজন কাটবে, হুম। একজন আড়ি ধরবে, আর একজন ডেকে চলে যাবে, আচ্ছা। শুধু মধু ডেকে যাবে। হুম। আমি ডাইনি ছাড়ার লোক, আমি মধু ডেকেছি, ডেকে আমি ওই গাছের ডাল ভেঙে 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 চলে যাব। ওরা ঠিক এসে ওই গাছের ডাল ওরা ধরে নেবে, হুম। যে এইখানে এই দাগ দিয়ে গেছে, এরই মাথায় নৌকা এই লোক আছে, এই চাক আছে। হুম। ওরা এইভাবে ভেঙে ভেঙে যায়। আমাকে দূর থেকে একটা সাউন্ড আসছে কানে, খুব দূর থেকে জানো, হুম। শুধু কুই দিচ্ছে, হুম। শুধু কুই দিচ্ছে। কেমন ভাবে দেয় কুইটা? ও ও ও, আচ্ছা। এরকম করে কুই শব্দ আসতেছে। হুম। তখন আমি বলি, এ তো মানুষের কুই না, হুম। ব্যাপারটা কি? আমার হাতে একটা মাদুলি আছে, হুম। আর আমাদের মানে মাদুলি আছে একটা করে, আমাদের নজনের 9টা মাদুলি আছে, হুম। আর ওই জঙ্গল বন্ধ করা আছে। হুম। তা আমি যত এগিয়ে যাই, ও বন্ধের মধ্যে আসছে না, আচ্ছা। বন্ধের বাইরে থেকে ও ওই সাউন্ডটা দিচ্ছে, আমার কানে এইটুকু আওয়াজ আসছে। আচ্ছা। আমি বলি আচ্ছা। দেওড় বলে একটা জিনিস আছে, তারা মানুষের পিছনে ফলো করে, তারাই এই সবগুলো করছে। দেওর। দেওড় বলে, তারা বাঘ রূপী, তারা বাঘের রূপও ধরতে পারে, আর তারা ওই মানুষের রূপ ধরে কুইও দিতে পারে। আচ্ছা, এগুলো সব ভূত, মন্দ আত্মা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা তো জঙ্গল করলাম ওখানে, প্রায় 3-4 মধু কেটেছি সারা বেলা দুপুর পর্যন্ত করে আমরা উঠে গেলাম এতে, নৌকায় উঠে গেলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এইভাবে আমরা 125 মধু কাটি। হুম। 7 জেলে একটা পার্টি আছে, তারাও ওরম 100 মধু কাটে। হুম। তখন দিত 1 মাসের পাস, হুম। এখন হয় 15 দিন, না হয় 1 সপ্তাহ। তখন কিন্তু 1 সপ্তাহ পায়ে দিত, তার মধ্যে আমাদের 4-5 দিন গৌরী হয়ে যেত, ম্যাথ গৌরী হয়ে যেত, হুম। তাতে আমাদের ফাইনটা দিতে হতো। এইবার তো আমরা বাবা আছে, আমরা সমস্ত নৌকা নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে ওই তা আগে ফরেস্টারে হাফ মধু নিত, হাফ ছেড়ে দিত। হাফ সেটা আমরা 7 জেলে এক বাবু ছিল, সে আড়তদার, তাকে বিক্রি করতাম। আমরা 2-10 দিন করে নিয়ে বাড়িতে আসতাম। এইভাবে মধু আমাদের সেল হতো। এইবার আমরা মধু বিক্রি করতে গেছি, ধরুন ওই উত্তর ভাগে, ওই ধারটা কি বলে, ক্যানিংয়ের উত্তর ধারে, হুম। মাদলা। শুধু ফিশারি, হ্যাঁ। মৌখালি, তামুলদা, হেদে, হ্যাঁ। ওইখানে গেছি। আচ্ছা। গিয়ে দেখছি এখন মধুর টিনটা একজন নামাতে বললো, হুম। মধুর টিনটা নামিয়েছি। একটা মেয়ে ছেলে, এইবার দেখছি ঘরের মধ্যে এমন করছে যে 8-10 জন লোক তাকে ধরে রাখতে পারছে না। হুম। আমি জিজ্ঞাসা করছি কারণটা কি, তা বলছে এ মেয়েটা জেন চাপে, হুম। ভূত চাপে, জিন চেপেছে। জিন চেপেছে। আমি বলছি কতদিন, তা বলছে আজকের বছর খানেক হয়ে গেল। হুম। তাহলে আপনাদের ক্ষতি করে কি? হুম। তা বলে ক্ষতি এমন কিছু করে না, মেয়েটার অবস্থা, বৌমার অবস্থা পরপর খারাপ হয়ে যাচ্ছে। হুম। তখন আমি বললাম যে আপনারা একটা কাজ করুন। হুম। কি কাজ করব ভাই বলো তো? তাহলে ক্যানিংয়ে আপনারা যেতে পারেন, ক্যানিংয়ে
তাজ হোটেল আছে জানেন? হুম ওই তাজ হোটেলে আমার 10 দিন মধু আছে, সারাদিন গ্রাম করি, ওখানে চলে যাই। তা বলছে লোকটা আমার কথাটা শুনে একটু চিন্তিত হয়েছে, কিন্তু হুম তখন ওই মানে ওরা দেখি তারপর দিন রাত্রে গিয়ে ওখানে কোথাও ছিল কুটুম বান্ধবের বাড়ি, হুম আমার কাছে গেল। সকালে গিয়ে বলছে, তুমি কি বলছিলে বাবা, বলো তো আমাকে। হুম আমি দেখুন, আমার বাবা একজন গুণী, হুম আমি বলতে পারি সাহস করে আমাদের এই 24 পরগনার মধ্যে এরকম গুণীন দেখিনি। হুম এ বলছি কেমন? আমি বলি, জেন চাবুক ভূত চাবুক চেপে চলে যায়, বাবা কিন্তু তাকে চালনা করে নিয়ে আসে, হুম চালনা করে এনে তার উপরে ভর করে দিয়ে তাকে সব কিছু জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়, তুমি এতদিন ছিলে কোথায়, তোমরা কজনে আছো, হ্যাঁ সব কিছু জিজ্ঞেস করে তাকে, তুমি যাবে কি না, তুমি কি জন্যে ভর করেছো, মেয়েটার কবে থেকে ভর করেছো, সব কিছু জিজ্ঞাসা করে এবং সাধ্যমতো মানে চেষ্টা করে এইটাকে সরিয়ে দেওয়ার জন্যে। তবে যোগাযোগ করতে হবে, যেতে হবে, আমি ঠিকানাপত্র দিচ্ছি। কেননা আমি যদি আপনার বাড়িতে এই কথাগুলো আলোচনা করতাম, হুম কিন্তু ও আমাকে মানে কোনরূপ ক্ষতি করতে পারে। যে ধরে আছে যে মহিলাটাকে, হ্যাঁ, হ্যাঁ কেননা আমি সঠিক কথা আপনাকে বলছি, সেই জন্য ও আমাকে ক্ষতি করতে পারে। আচ্ছা ওই জন্যই বলেছে যে ওখানটা চালো। আমি সেই জন্য আপনাকে সরিয়ে এনেছি, এনে এখানে কথাগুলো এই ঘরের মধ্যে বলছি। এইবার তো আমরা তো ও লোককে বলে দিলাম যে আপনি 15 দিন পরে যাবেন। হুম জঙ্গলে গেছিল তো, ক্লান্তি হয়ে আছে, এখন শরীরটা খুব একটা ভালো না, আমরা এই মধু নিয়ে এসেছি, মধুগুলো সেল দেব, তারপরে আপনি যাবেন। হুম 15 দিন পরে গেলাম, ছেলেক আসলো হুম আমাদের বাড়িতে, এসে জিজ্ঞাসা করে আসলো। এইবার বাড়িতে বৈঠকখানা বসলো, বাবা আসলো, আসতে বাবার কাছে সব কিছু শুনলো, শুনে টুনে তখন বলল আমাদের বাড়ি আপনাকে যেতে হবে। হুম তা আপনার ছেলে গিয়েছিল, আমাদের বাড়ি ঘরদোর সব দেখে এসছে, মধু বিক্রি করতে করতে আমাদের বাড়ি গিয়ে অবস্থাটা দেখেছে যে কি অবস্থায় আমার বৌমা আছে, যেতে হবে। হুম তা বললো তুমি এসছো যখন, ঠিক আছে আজকের খাওয়া দাওয়া করো, আর এই তো বেলা 12টা-1টা বাজে, তুমি কাল সকালে তোমার বাড়িতে যাব। বলে বাবার সঙ্গে আমি আর বাবা গেলাম, ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাবা যখন ঢুকেছে তখন ঘরটা বন্ধ করে দিয়েছে। এইবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সন্ধ্যে 6টার সময় টাইম দিয়েছে যে 6টার সময় আমি রুগী দেখব হুম বলে উনি যা অবস্থা বই লেখার দরকার সম্পূর্ণ সব লিখে নিয়েছে, নিয়ে সব মাদলি ভরে নিয়েছে এক জায়গায় বসে বসে। এইবার 6টার সময় তো রুগীর কাছে গেলাম, রুগীর কাছে বাবা গেল, হুম গিয়ে তখন একবার ডাক দিয়েছে, কোনো সাড়া নেই। দুবার ডাক দিয়েছে, তখন রুগী আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে গেল। আচ্ছা যখন ঝিমিয়ে পড়ে গেল তখন বলছে লোক প্রায় 7খানেক জুটে গেছে, হ্যাঁ
শুয়ে গেছে ওইভাবে, শুয়ে যেতে তা বলছে এই উঠে বস। হুম তখন উঠে বসলো, উঠে বসে ঘুমটাটা খুব টেনে দিল, দিয়ে তখন বলছে আসসালামু আলাইকুম। হুম তো বলছে এতক্ষণ বলনি কেন বাবা, হুম ঘুমিয়ে পড়েছিলে হুম না কোথায় ছিলে, তুমি কোথা থেকে আসছো? হুম তখন বলছে আমি অনেক দূরে চলে গেছিলাম, সেখান থেকে আমার আসতে দেরি হলো। হুম আচ্ছা ভালো হয়েছে, তুমি সহজে যাবে হুম না কি বলতে চাচ্ছ? হুম না আমি তো কোনো ক্ষতি করিনি। না তুমি এত বছর আছো, বাবা বলছে এত বছর আছো তোমাকে আর থাকা চলবে না এখানে। হুম রোগীর শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে পরপর, হুম এরাও চিন্তিত হয়ে আছে, আর আপনি ওই আসবেন যখন তখন ভর করবেন, এদিকে কাজ কাম হয় না। তা বলছে আমি দু একদিন থাকবো। বলছেন না তোমাকে আজকেরই যেতে হবে, তোমাকে আজকেরই যেতে হবে বাবা। হুম এতদিন তুমি ছিলে, হুম আর ছেলে তোমাকে- ছেলে ভূত ধরেছিল। হুম, হ্যাঁ তুমি একদিন ছিলে, আর তোমার থাকা চলবে না। তখন তো কোনো মতে বেরোবে না, কোনো মতে আসবে না। বাবা ফুঁক দিচ্ছে, ফুঁকের উপরে ফুঁক দিচ্ছে, চুপ করে বসে আছে। হুম তখন দুটো লোককে বলেছে ওকে মুখ চাপা দিয়ে 4 ফেত্তা গামছা ধরো, হুম চুল সামেত ধরো। হুম সে এরকম করে ঠকঠক করে কাঁপতেছে। হুম তখন আমাকে বলছে বাবু দেখিয়ে দাও তো, উঠে যাও তো। হুম আমি তো উঠে গেলাম, হুম দিয়ে গামছাটা 4 ফেত্তা মুখের উপর দিয়ে আর পিছন ধারতে চুল পাক দিয়ে আর গামছা পাক দিয়ে ধরে আমি ধরে আছি, আর ওদেরকে বললাম কাঁধ দুটো ধরে রাখো। এইবার বাবা তো ওই ধুনো পড়ে ফুঁক দিচ্ছে। হুম হ্যাঁ, তখন ধুনো পড়ে যখন ফুঁক দিচ্ছে তখন তো ও বাবা রে, আমি গেলাম রে, আমি চলে যাব রে, আমি আর থাকবো নে রে, আর থাকবো নি রে, আমি চলে যাব, আমি আর থাকবো নি। তখন বলছে তুই তো বললি আমি 2-4 দিন থাকবো, হুম তবে আসলে আর চলবে না বাবা, হুম তোমাকে যেতে হবে কোথায়, আমাদের সুন্দরবনে রাখবো তোমাকে, হুম আমাকে সুন্দরবনে যেতে হবে। হুম বলে যাবে, হুম আমি অদ্ভুত যাব না। তখন বিভিন্ন কথা, আমি বুড়ো লোক, আমি অমুক তমুক, এই সব বলা আরম্ভ করে দিয়েছে। হুম ভূতরা। হ্যাঁ, তখন বলছে বুড়ো হও আর জন হও বাবা, হুম তোমাকে সুন্দরবনে যেতে হবে হুম বলে। তখন বলছে আসবি না তো? হুম তখন বলছে না। তখন বলছে ভালো করে বল আসবি না তো? হুম তো বলছে না। বলে ভালো করে বল আসবি না তো? তো বলছে না। বলে এখান থেকে তোর যাও তো 1 কলসি জল আনো, পানি আনো, হুম 1 কলসি পানি এখান থেকে দাঁতে কামড়ে সোজা হয়ে দাঁড়াও, হুম দাঁড়িয়ে আস্তে আস্তে উঠোনে লেবে যাও, লেবে গিয়ে কলসিটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে আর এদের ওই যে একটা খিরিজ গায়ে দেখা যাচ্ছে মোটা, হুম একটা ডাল ভেঙে দিয়ে তারপরে তোমাকে যেতে হবে, তারপরে ছাড়বো তোমাকে, হ্যাঁ তাহলে আমি জানবো তুমি গেছো। আচ্ছা তখন রুগীটা আস্তে আস্তে উঠলো, উঠে নিজের কাপড় নিজে কোমরে জড়িয়ে করলো, জড়িয়ে নিয়ে এইবার তো কলসিটা দাঁতে কামড়ে ধরলো, হুম ধরে পর অমনি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। হুম যেন কত ক্ষমতা এদের গায়ে, হুম ধরলো কামড়ালো, দাঁতে- সোজা হয়ে দাঁড়িয়ে গেল। দাঁতে করে নিয়ে 1 কলসি জল। হ্যাঁ, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আস্তে 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 বারান্দা থেকে নেমে এইবার উঠোনে চলে গেল। হুম উঠোনে চলে গিয়ে এইবার সেখানে
মানে আস্তে আস্তে কলসিটা রেখে দিল, কলসিটা রেখে দিয়ে এইবার চড়াত করে শব্দ হলো গাছের ডালটা, হুম রুগীটা আস্তে আস্তে বাঁ পাশ পেড়ে পড়ে গেল। হুম তখন 2-3 জনকে বলল যে 1 ঘটি জল বা 1 ঘটি পানি বলি নিয়ে যাও, ও হুঁশ হবে, হুঁশ হলে খাবে, হুম ওকে দেবে, যতটা খায় ততটা দেবে। হুম এইবার তো ওইভাবে খেলো, খাওয়ার পরে মাথায়তে একটু পানি টানি দিল, দিয়ে সুস্থ করে নিল, সুস্থ করে নিয়ে বলল আমার সামনে বসো, সামনে বসিয়ে দিল, বসিয়ে ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক টুক করে এইবার হাতে গলায় সব মাদুরি দিয়ে দিল, ওই বাস্তুটাকে পুরো বন্ধ করে দিল, কোথাও না ঢুকতে পারে। ওই বাস্তুটা পুরো বন্ধ করে দিল, দিয়ে বলল তোমাদের আর কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, হুম আর যদি কোনো দিন কোনো কিছু দেখো, কোনো অসুবিধা বোঝো, আমার বাড়ি তো দেখে এসছো, আমার কাছে চলে যাবে। হুম তা বলে দেখুন আপনাদের আজকে যাওয়া হবে না, আমি মাংস টাংস করি, মাছ টাছ ধরি, খাওয়া দাওয়া করুন, আপনি জঙ্গল থেকে এসেছেন, আবার এই সঙ্গে করে কেজিখানে মধু এনেছেন, জঙ্গলের খাঁটি মধু বলে, আপনার সঙ্গে চেনা পরিচয় নেই, তবু তো এসছেন। ওরা যুক্তি যাত্রা করে আমার জন্য প্যান্ট জামা, বাবার জন্য লুঙ্গি জামা নিয়ে বৈকালে ওরা এসে সব বাড়ি ঢুকলো, ঢুকে কাপড় চোপড় দিল, দিয়ে তারপরের দিনকার দিয়ে সকালে মানে বাবার হাতে 500 টাকা দিল। তখন 500 টাকার দাম ছিল, দাম ছিল 500 টাকার তখন দাম ছিল। এইবার বলল আগে দিয়ে গেল, আমাদের নৌকা, ওদিকে নৌকা চলে, তারপরে ক্যানিং থেকে লঞ্চ ছিল, নৌকা করে আমরা চলে আসলাম ক্যানিং, ক্যানিং থেকে আমরা লঞ্চ ধরলাম, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি যে সেই আমরা মধুর পাশে গেছি, সেখান থেকে মানে লোক এসে এরা ঠিকানাপত্র নিয়ে গেছে, তারা নিয়ে যাবে সেই আপনার কি জায়গাটার নাম ওদিকে, মোশমারি, মেরাগঞ্জ, মেরিগঞ্জ। মেরাগঞ্জ মোশমারি, সেখানে নিয়ে যাবে। আমি বলি আমি যাব না বাবা, তুমি যাও, একা যাও, আমি যাব না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, এই গ্রাম করে করে আমার শরীরটা আর নেই, ক্লান্ত বোধ, তুমি যাও। তা আমরা বলে দিই এইটা যেটা আপনারা বাবাকে যেমন নিয়ে যাচ্ছেন, বাড়ি পৌঁছে দিয়ে যাবেন। হুম বাড়ি পৌঁছে দিয়ে গেল, নিয়ে গেল, বাড়ি পৌঁছে দিয়ে গেল। আর একটার ঘটনা কথা বলি, সরবেড়িয়া ফকিরতকি, অনেকে জানেন সরবেড়িয়া ফকিরতকি, ঘোড়া খেলা হয়, হুম ঘোড়া রেস, তা ওখানে খুব বান মারামারি চলে, হুম এত বান মারামারি চলে যে শরীর ঘোড়ার পিঠে চালে থাকে না, পড়ে যায়, হুম গায়ে ফসকা ওঠে, এই সব। হুম ওরা খুঁজে 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 একবারে আসলো আমাদের বাড়িতে, যে বড় গুণীন কোথায় আছে চল। এইবার আসলো বাবার কাছে, বাবার কাছে এসে এখানে আমার বড় ভাইকে বন্ধু বলল, মানে দোষ বলল, যাকে বন্ধু বলল, বন্ধু বলে এখানে রাত্রে খাওয়া দাওয়া করলো, করে তখন হাঁটা রাস্তা ছিল, হুম ওই মাঠ দিয়ে সূর্য বেড়ের ভেতর দিয়ে বাবার সঙ্গে আমি হাঁটতে 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 নাজাল, মানে 4টের সময় ওনাদের বাড়ি গেলাম, গিয়ে ঘোড়া দেখে হয়ে গেছে, হুম আমি হাত তুলেছি, আমার হাত ভর উঁচু ঘোড়া হুম বাঁধা রয়েছে শিকল দিয়ে। তখন আমরা ওই খাওয়া দাওয়া করলাম, কেড়ে ওখানে 4-5 দিনের মাথায় ঘোড়া ছুট হবে ওখানে, হুম আমাদের বন্ধ করে রাখলো যে আপনারা যেতে পারবেন না,
ঘোড়া ছুট না হওয়া পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাবেন না। এবার বন্ধ করে দিল। বন্ধ করে দিতে আমরা থাকি, খাই দাই, ওখানে ঘুরি, ওই সব দেখি। তা গল্প শুনছি যে আমরা ঘোড়া ছাড়ে কে না 10-12 বছর একটা ছেলে, না ছেলেটা লাগবে। বাবা বললো ছেলেটা লাগবে, ওর গলায় একটা মাদুলি দিতে হবে, ওর কোমরে একটা মাদুলি দিতে হবে। তাহলে ওকে কিছু করতে হবে। তবে যবে আদিবাসী ছেলে তো, তা যখন ঘোড়া ছুট হয়ে যাবে, হওয়ার পরে খাওয়া দাওয়া হবেও, বাড়ি যাবে যখন, মাদলিটা খুলে রাখবেন, যে কোনো একটা কোটোয় করে খুলে রাখবেন, যেন যে সেও হাত নাটা দেয়। হুম এইবার আমরা ওইখানে থেকে গেলাম। থেকে গিয়ে এখন 5 দিনের মাথায় ঘোড়া এসছে, দেখছি ছবির মতো সব ঘোড়া এসছে, হুম ছবির মতো। আর মাঠ কি বড় বড় মাঠ। এখন ঘোড়া সব লাইনে দাঁড় করে দিয়েছে, ঘোড়া ডাকছে। ও ধারে 2 ধারে লোকও দাঁড়িয়ে গেছে, ও মাথায় লোকও দাঁড়িয়ে গেছে, ফ্ল্যাগও উঠছে, বিশাল বড় ফ্ল্যাগ। ফার্স্টে কি প্রাইজ গরু, সেকেন্ড প্রাইজ ডাবর, পিতলের ডাবর, থার্ড প্রাইজ ওই ডাবর। এরম করে শুনে নিলাম। এইবার মাসি দাস সঙ্গে সঙ্গে সব লাভ দিয়ে উঠে গেল ইয়ের উপরে। হুম সই ছাপ। প্রথম বাঁশি উঠে গেল, নিয়ম যেটা, প্রথম বাঁশি উঠে গেল সহিস, উঠে গিয়ে এইবার দ্বিতীয়বারে সব হাত উঁচু করলো, তৃতীয়বারে বাঁশি দিল, আর যাচ্ছে ঘোড়া, দেখতে হবে। হুম কিন্তু বাবার ক্ষতি কারোর করতো না, হুম যে ওই একটা ঘোড়া আমি এসছি, আমার ঘোড়া উঠলো না, ওই ঘোড়াটা উঠেছে, ওই সহিসটাকে আমি ক্ষতি করব, এইটা করতো না, এইটা করতো না। তাহলে ওই ঘোড়া ফার্স্ট হয়েছিল তাই তো? ওই ঘোড়া ফার্স্ট হলো। আচ্ছা। ওই ঘোড়া যখন ফার্স্ট হলো, ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়, নিয়ম একটা। হুম তারপরে একটা বকনা গরু দিল, নিয়ে আমরা চলে আসলাম যথারীতি আমাদের বাসায়, বাবুদের বাড়িতে। আর যারা নিয়ে গেছিল তাদের বাসায় ঘুরে আসলাম। সেই গল্প করলো যে এখানে খুব বান মারামারি হয়, জানেন, খুব বান মারামারি হয়। তাহলে আপনার বাবাই তাহলে ফার্স্ট প্রাইজ তুলে দিয়েছিল, আর ওই মেয়েটা তাহলে ভালো আছে, বেঁচে হ্যাঁ। গেল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ধন্যবাদ আপনাকে এই সমস্ত বিষয় তুলে ধরার জন্য। আপনার সাথে থাকুন, সঙ্গে থাকুন। এটা কি ওই ইয়েতে ছাড়বেন, হোয়াটসঅ্যাপে? এই যেতে বলে জঙ্গলে অনেক কিছু জানে টানে, আমরা সব যাইনি। আর আমার সে যাবার পড়ে গেলে